কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য কলেজের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার প্রথম ক্লাস দেখেছ বা করেছ, তারা সহ অন্যান্য সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভ সকাল এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম জিতেন্দ্রনাথ তরফদার, সহযোগী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আর আজকের আলোচ্য বিষয় আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। তোমরা জানো আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতির প্রাথমিক আলোচনা করেছি। আজকে আমাদের সংখ্যা পদ্ধতির উপর দ্বিতীয় ক্লাস। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে কথা বলবো। এটা আমাদের রূপান্তর, সংখ্যা পদ্ধতির রূপান্তরের উপর প্রথম ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার প্রথম ক্লাস তোমরা ভালোভাবেই করেছ এবং তোমরা বুঝতে পেরেছ। আর প্রথম ক্লাসটা যদি করে থাকো এবং সেগুলো যদি ফলো করে থাকো, আমি আশা করি আজকের ক্লাসটা তোমরা আরো খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আর আজকের ক্লাস থেকে আমরা গাণিতিক বিষয় শুরু করব। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটা তোমরা খুবই মনোযোগ সহকারে করবে। তো যথারীতি ক্লাস শুরুর আগে আমরা কয়েকটি ছবি দেখব। এই ছবিটির দিকে লক্ষ্য করো। এখানে একটা তীর চিহ্ন দিয়ে কিছু একটা বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে একটু চিন্তা করো। এরপর পরের ছবি দেখো প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখানে প্রথম ছবিতে কেচি দিয়ে কিছু একটা কাটার চেষ্টা করা হচ্ছে। আর এখানে দেখো একটা সিডি বা রেকর্ডার ঢুকে দেওয়া হচ্ছে, পরে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে তিনটা ছবি দেখলে, এই ছবিগুলো কিসের ইঙ্গিত বহন করে? তোমরা কি বলতে পারবে কিসের ইঙ্গিত বহন করে? হ্যাঁ, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো কিসের ইঙ্গিত বহন করে। ছবিগুলো মূলত পরিবর্তনের ইঙ্গিত বহন করে। আগের ছবিতে তীর চিহ্ন দিয়ে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কিছু একটা পরিবর্তনের ইঙ্গিত করা হয়েছিল। দ্বিতীয় ছবিতে দেখো কেচি দিয়ে কাটলে একটা জিনিস, যে কোনো জিনিসকে কাটলে সেটা আর সেই অবস্থায় থাকে না, অন্যরকম হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। সুতরাং সেটা প্রকাশ হচ্ছে। এখানেও দেখো পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং ছবিগুলো দেখে আমরা সহজেই বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখানে এক দিয়ে বুঝাতে চাচ্ছি, একটা ক্লাসে এই রূপান্তরের বিষয়টা শেষ হবে না। সংখ্যা পদ্ধতির রূপান্তরের উপর এটা প্রথম ক্লাস। রূপান্তর এক দিয়ে আমরা মূলত সেটাই বুঝাতে চেয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কথা না বাড়িয়ে সংখ্যা পদ্ধতির রূপান্তর এই ক্লাসটার মাধ্যমে আমরা কি কি বিষয় শিখতে পারবো, প্রথমে আমরা সেটা জেনে নেই। দেখো, প্রথমে শিখন ফল। এই পাঠ শেষে তোমরা বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির আন্তঃসম্পর্ক নির্ণয় করতে পারবে। এই যে সংখ্যা পদ্ধতি, আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির বলেছিলাম 4 ধরনের। কি কি? দশমিক সংখ্যা পদ্ধতি, তারপরে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই যে 4 ধরনের সংখ্যা পদ্ধতি, এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যে সম্পর্কটা কি, পারস্পরিক সম্পর্ক, আন্তঃসম্পর্ক, সেটা তোমরা এই ক্লাসের মাধ্যমে নির্ণয় করতে পারবে যদি মনোযোগ দিয়ে ক্লাস করো। দ্বিতীয় শিখন ফল হচ্ছে ডেসিমাল সংখ্যাকে, অর্থাৎ ডেসিমাল বা দশমিক সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি বলতে এখানে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে বোঝানো হয়েছে। অর্থাৎ ডেসিমাল বা দশমিক সংখ্যাকে তোমরা বাইনারিতে রূপান্তর বা অক্টালে রূপান্তর বা হেক্সাডেসিমাল রূপান্তর করার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। কিভাবে রূপান্তর করতে হয় সেটা তোমরা বিশ্লেষণ করতে পারবে। তৃতীয় শিখন ফল হচ্ছে ডেসিমাল পূর্ণ সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবে। ডেসিমাল পূর্ণ সংখ্যাকে আমরা জানি দশমিক সংখ্যা
দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। এটা আমরা দশমিক চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। দশমিক চিহ্নের প্রথম অংশকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর দশমিক সংখ্যার পরের অংশ হচ্ছে ভগ্নাংশ। তাহলে দশমিক পূর্ণ সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবে। আর সর্বশেষ শিখনফল হচ্ছে ডেসিমেল, ভগ্নাংশকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবে। অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়, যে দশমিক পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি, যেমন বাইনারিতে রূপান্তর করতে পারবে, অক্টালে রূপান্তর করতে পারবে এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবে। সুতরাং শিখন ফলের আলোকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা এখন এই শিখন ফলগুলো অর্জনের চেষ্টা করব। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করবে, কেননা আজকের ক্লাস থেকেই তোমাদের গাণিতিক বিষয়গুলো শুরু হচ্ছে। এই গাণিতিক বিষয়গুলো যদি মনোযোগ দিয়ে না করো, তাহলে পরবর্তী ক্লাসগুলো কিন্তু আরো কঠিন মনে হবে। সুতরাং যেন ক্লাসগুলো কঠিন মনে না হয়, তার জন্যই প্রত্যেকটা ক্লাস অত্যন্ত মনোযোগ দিয়ে করতে হবে। তো আমরা শিখন ফলগুলো অর্জনের চেষ্টা করব। আমরা শিখন ফলের আলোকে প্রথমেই আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে কি বোঝায়। এখন আমরা যেহেতু এক সংখ্যা পদ্ধতির অঙ্ককে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, তাহলে রূপান্তর জিনিসটা কি সেটা আমাদের প্রথমে জেনে নিতে হবে। এইটা না জানলে আমরা কি করে রূপান্তর করব। সুতরাং রূপান্তর, সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে কি বোঝায় সেটা প্রথমে একটু আলোচনা করে নেওয়া যাক। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সংখ্যা পদ্ধতির রূপান্তর হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির যে কোনো একটি সংখ্যার মানকে অন্য সংখ্যা পদ্ধতির সমতুল্য মানে পরিণত করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলে। তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতির যে কোনো একটি সংখ্যার মানকে অন্য সংখ্যা পদ্ধতির সমতুল্য মানে পরিণত করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতির রূপান্তর বলে। এখন এই রূপান্তর কেন প্রয়োজন হয়, কেন রূপান্তর করতে হবে? এমনি থাকলে অসুবিধাটা কি? আসলে দেখো কেন প্রয়োজন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করলেও কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। কেননা ইলেকট্রনিক্স ডিভাইসগুলো দশমিক সংখ্যা বুঝতে পারে না, আর যেহেতু বুঝতে পারে না, এই জন্যই মূলত কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ বুঝানোর জন্য বা বুঝার জন্য সংখ্যা পদ্ধতির রূপান্তরের প্রয়োজন হয়। এবং রূপান্তরের ক্ষেত্রে নিম্নলিখিত রূপান্তরগুলো প্রয়োজন, জানা প্রয়োজন। কি কি? দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। কেননা যেহেতু দশমিক পদ্ধতির অঙ্কগুলো কম্পিউটার সহ অন্যান্য ডিভাইস বুঝতে পারে না, এই জন্য দশমিক সংখ্যাকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতেই হয়। এরপর দেখো, অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আর তারপরে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলের মধ্যে পারস্পরিক রূপান্তর। এখানে বোঝাতে চাইছি যে মানে বাইনারি থেকে অক্টাল, আবার অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এভাবে পারস্পরিক রূপান্তরকে বোঝানো হয়েছে। তাহলে আমরা আজকের ক্লাস সহ পরবর্তী ক্লাসগুলোতে এই সংখ্যা পদ্ধতি কিভাবে রূপান্তর করা হয়, একটা সংখ্যা পদ্ধতির অঙ্ককে কিভাবে অন্য একটা সংখ্যা পদ্ধতির অঙ্কে রূপান্তর করতে হয়, তার নিয়মগুলো অত্যন্ত সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে খুবই সহজ পদ্ধতিতে আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। তো আমি আশা করি বা আমি বিশ্বাস করি, তোমরা যদি প্রত্যেকটা ক্লাস এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা অনায়াসে এই রূপান্তর করতে পারবে। এর জন্য তোমাদের কারোরও প্রাইভেটের প্রয়োজন হবে না। তোমরা শুধু প্রাইভেটের পিছনে দৌড়াও। আমাদের ক্লাসগুলো যদি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে করো,
তাহলে আশা করি তোমাদের প্রাইভেট পড়তে হবে না, এই ক্লাসের মাধ্যমেই তোমরা সবকিছু অত্যন্ত সুন্দরভাবে বুঝে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দশমিক সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়ম জানার চেষ্টা করব। এখন প্রথমত পূর্ণাংশের ক্ষেত্রে আমরা জানি দশমিক সংখ্যা দুই ধরনের হয়ে থাকে, একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে প্রথমে আমরা পূর্ণাংশকে, দশমিক সংখ্যার পূর্ণাংশকে কি করে বাইনারিতে রূপান্তর করতে হয় তার দুটো নিয়ম আমরা শিখবো, দুটো নিয়ম বা পদ্ধতি শিখবো। আমি প্রথম পদ্ধতি শিখাচ্ছি তোমাদের। 1 নম্বরে তোমাদের যেটা করতে হবে, দেখো, যে ডেসিমাল পূর্ণ সংখ্যাকে অন্য সংখ্যা বলতে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল যে কোনোটা হতে পারে। তাহলে যখন তোমরা ডেসিমাল পূর্ণ সংখ্যাকে অন্য যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবে, সেই সংখ্যাকে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির, কাঙ্ক্ষিত বলতে যে দশমিক সংখ্যাকে যদি বাইনারি সংখ্যায় রূপান্তর করো তাহলে এখানে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি হবে বাইনারি। যখন অক্টালে রূপান্তর করবে তখন কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি হবে অক্টাল। যখন হেক্সাডেসিমালে রূপান্তর করবে তখন কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে ভাগ করে ভাগফল নিচে লিখতে হবে এবং ভাগশেষ ডানে লিখতে হবে, অর্থাৎ সংরক্ষণ করতে হবে। যদি কোনো ক্ষেত্রে ভাগশেষ না থাকে সেই ক্ষেত্রে শূন্য সংরক্ষণ করতে হবে। তাহলে বুঝতে পারছো, যখন তুমি বাইনারিতে রূপান্তর করবা তখন বাইনারির বেস যেহেতু 2, তখন 2 দিয়ে ভাগ করতে হবে। যখন অক্টালে রূপান্তর করবা, অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8, সেই ক্ষেত্রে 8 দিয়ে ভাগ করতে হবে। হেক্সাডেসিমালে রূপান্তর করতে হলে, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16, তখন 16 দিয়ে ভাগ করতে হবে। এবং ভাগ করার পর ভাগফলকে নিচে লিখতে হবে এবং ভাগশেষকে ডানে সংরক্ষণ করতে হবে। যদি ভাগশেষ না থাকে অর্থাৎ মিলে যায় সেই ক্ষেত্রে শূন্য সংরক্ষণ করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে দেখো, দ্বিতীয় নিয়ম হচ্ছে এই যে ভাগফলটা বের হলো সেই ভাগফলকে পুনরায় কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে ভাগ করে ভাগফল নিচে এবং ভাগশেষ ডানে লিখতে হবে। অর্থাৎ প্রথমে যে কাজটা করছি আমাদের এরপরেও সেই কাজটাকেই চালিয়ে নিয়ে যেতে হবে। তৃতীয়ত দেখো, এভাবে ভাগ করার কাজ ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না ভাগফল শূন্য হয়। অর্থাৎ প্রথমে যে ভাগের কাজটা আমরা শুরু করলাম, এই ভাগের কাজটা আমাদের ততক্ষণ চালিয়ে যেতে হবে যতক্ষণ না ভাগফল শূন্য হয়। অর্থাৎ ভাগফল শূন্য হয়ে গেলেই আমাদের ভাগের কাজটা শেষ করতে হবে। এবারে ভাগের কাজ শেষ হলে নিচ থেকে উপরের দিকে অবশিষ্টগুলোকে, এই যে আমরা যে ভাগ শেষ সংরক্ষণ করছিলাম সেই অবশিষ্ট ভাগ শেষগুলোকে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলেই রূপান্তরিত সংখ্যার পূর্ণাংশ পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের দশমিক সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়মের প্রথম পদ্ধতি। আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, 17 হচ্ছে একটা দশমিক সংখ্যা। এখানে দশমিক লেখে এটাকে বেস, এটা যে একটা দশমিক সংখ্যা তা বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাহলে 17 দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো। তাহলে 17 হচ্ছে আমাদের দশমিক সংখ্যা আর বাইনারি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা। তাহলে আমরা কি বলেছিলাম প্রথম নিয়মে, যে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা ভাগ করে যেতে হবে। তাহলে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2, তাহলে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। এখানে 17কে 2 দ্বারা আমরা ভাগ করছি। দেখো, তাহলে 8 দুগুণে 16, এখানে ভাগফলকে আমরা নিচে লিখেছি এবং ভাগশেষ হচ্ছে 1। এই যে 1 এখানে আমরা সংরক্ষণ করলাম। তাহলে 8 হচ্ছে ভাগফল, ভাগশেষ হচ্ছে 1, এটাকে আমরা সংরক্ষণ করলাম। এখন এই ভাগ করার কাজ
পুনরায় আবার 2 দিয়ে ভাগ করতে হবে। এই ভাগের কাজটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না ভাগফল 0 হয়। তাহলে 8 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 4। এখানে কোনো ভাগশেষ নেই, যেহেতু ভাগশেষ নেই এই জন্য আমরা 0 সংরক্ষণ করলাম। আবার 4 কে 2 দ্বারা ভাগ করতেছি, ভাগফল 2, ভাগশেষ হচ্ছে 0। আবার 2 কে 2 দ্বারা ভাগ করতেছি, ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 0। এখন এই ভাগফল 1 আর 1 কে আবার আমরা 2 দ্বারা ভাগ করতেছি, যেহেতু এটা ছোট সংখ্যা, ছোট সংখ্যাকে আসলে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এই জন্য এখানে ভাগফল হবে 0 আর এই 1টা ভাগশেষ হিসেবে থেকে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বুঝতে পারছো যে আমরা কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দিয়ে ততক্ষণই ভাগের কাজ চালাতে থাকলাম যতক্ষণ না এই ভাগফল 0 হচ্ছে। যখনই 0 হয়ে গেল তখনই আমাদের ভাগের কাজটা শেষ হয়ে গেল। এই যে ভাগের কাজ শেষ হতে দেখো এখানে সর্বশেষে আমরা প্রথমে যে ভাগশেষটা ছিল আর সবার শেষে যে ভাগশেষ, সবার শেষে ভাগশেষকে বলা হচ্ছে এমএসবি। এর পূর্ণ রূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তার অর্থ হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অংশ। আর উপরে হচ্ছে উপরেরটা প্রথমে প্রাপ্ত ভাগশেষ হচ্ছে এলএসবি, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তার মানে হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। আর নিচেরটা হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। এখন দেখো আমি বলেছিলাম সর্বশেষ যখন ভাগের কাজ শেষ হয়ে যাবে, সবশেষে প্রাপ্ত ভাগশেষ থেকে সর্বপ্রথমে প্রাপ্ত ভাগশেষের দিকে সাজিয়ে লিখতে হবে। এই জন্য আমি তীর চিহ্ন দিয়ে এই ব্যাপারটা বুঝিয়েছি। তার মানে প্রথমে 1, তারপরে 0, তারপরে 0, তারপর 0 এবং তারপরে 1। এটাকে এইভাবে সাজিয়ে লিখলে আমরা নির্ণেয় বাইনারি অঙ্ক পাচ্ছি। তার মানে 17-এর পরিবর্তিত বাইনারি অঙ্ক হচ্ছে 1, তারপরে 001 বাইনারি মান। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারলে কি করে বাইনারিতে রূপান্তর করতে হয়। এখন দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের দ্বিতীয় পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। প্রথম পদ্ধতিতে ভাগ করে করে করতে হবে, এটা একটা বিস্তারিত প্রসেস। আর দ্বিতীয় পদ্ধতিটা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমরা বাইনারি মান বের করতে পারবো। কিভাবে দেখো, যে ডেসিমেল পূর্ণ সংখ্যাকে বাইনারি রূপান্তর করতে হবে সেই সংখ্যাটি 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর 32, 32-এর 64, 64-এর ডাবল 128, 128-এর ডাবল 256, এভাবে আবার 256-এর ডাবল করে এভাবে একটা সিরিজ তৈরি করবে। এভাবে সিরিজ করার পর সর্বোচ্চ যে সংখ্যার সমান হবে বা বড় হবে সেই সংখ্যাটিকে সর্ববামে রেখে নিম্নক্রমে ওই সংখ্যাগুলো 1 পর্যন্ত লিখতে হবে। এই যে ধারাটা করলাম, যে সংখ্যাটার বাইনারিতে রূপান্তর করতে হবে সেই সংখ্যার সমান বা বড় সংখ্যাটিকে প্রথমে লিখে তারপরে এই ধারাটিকে নিম্নক্রমে সাজিয়ে লিখতে হবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। তারপর দেখতে হবে প্রদত্ত সংখ্যাটি কোন কোন সংখ্যার যোগফলের সমান। সেই ধারা থেকে এমন কয়টা সংখ্যা বেছে নিতে হবে যে সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, এই ধারার কোন কোন অঙ্কের যোগফলের সমান সেটা আমাদের বের করতে হবে। এরপরে সংখ্যাটি যে যে সংখ্যার যোগফলের সমান সেগুলোর নিচে 1 আর বাকিগুলোর নিচে 0 লিখলে যে বাইনারি সংখ্যা পাওয়া যাবে তাই নির্ণেয় বাইনারি সংখ্যা। এই হচ্ছে আমাদের একেবারে সংক্ষিপ্ত নিয়ম এবং সহজ। তোমরা নিয়মটা মুখে মুখে যখন আলোচনা করলাম তোমরা হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু যখন উদাহরণের মাধ্যমে আমরা এটা দেখাবো তখন খুবই সহজ মনে হবে। দেখো একটা উদাহরণ দিচ্ছি, দেখো যেমন 25, এই 25 দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে
উপরোক্ত যে সিরিজ, উপরে যে সিরিজটা আমরা দেখালাম, এই সিরিজের 16 থেকে বড় হচ্ছে 25, 16 ডাবল 32। দেখো 32 বড় 16 থেকে, আমাদের 25-এর যেহেতু বাইনারি নির্ণয় করতে হবে, তাহলে উপযুক্ত সিরিজের 16 থেকে 25 বড়, সুতরাং আমাদের সর্ববাম থেকে সাজিয়ে লিখতে হবে। দেখো 16, আমরা 32 নিতে পারবো না, কেননা 25টা হচ্ছে 32-এর কম, তাহলে 25 পর্যন্ত সমান নিতে পারবো কিংবা কম নিতে হবে। তাহলে আমরা 16, তারপরে 8, 4, 2, 1 এভাবে আমরা এই কয়টা সংখ্যা আমরা নিলাম। এখানে দেখো, এখানের মধ্যে 16, 8, 1 এই তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 25, সুতরাং এই তিনটা সংখ্যার নিচে 1 বসাতে হবে। 16-র নিচে 1, 8-এর নিচে এবং 1-এর নিচে, আর বাকি 4 এবং 2 নিচে 0 দিয়ে পূরণ করেছি। সুতরাং এই অন্য অঙ্কগুলো 0 বসে বাইনারিতে রূপান্তর করা হয়েছে। তাহলে নির্ণয় বাইনারি সংখ্যা হবে 1, 1। 16-র নিচে 1 আছে, 8-এর নিচে 1 আছে, 4-এর নিচে 0, 2-এর নিচে 0 এবং 1-এর নিচে 1। তাহলে এটা হচ্ছে বাইনারি। এখন তোমরা যদি 25-কে যদি আবার ভাগ প্রক্রিয়ায় বাইনারি নির্ণয় করো, 25-কে 2 দিয়ে ভাগ করো, হ্যাঁ, ভাগফল হবে 12, ভাগশেষ হবে 1। আবার 12-কে 2 দিয়ে ভাগ করলে, হ্যাঁ, 12-কে 2 দিয়ে ভাগ করলে, এইভাবে ভাগ করে করেও যদি তোমরা করো, তাহলেও কিন্তু একই মান পাবে। তাহলে এইভাবে আমরা দুটো পদ্ধতির মাধ্যমে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারব। প্রথম সংখ্যাটা তোমাদের যদি বাইনারিতে পরিবর্তন অঙ্ক করে দেখাতে হয়, তাহলে প্রথম পদ্ধতিটা উত্তম। আর যখন একটু তাড়াতাড়ি তোমাদের যখন অবজেক্টিভ প্রশ্ন উত্তর দিতে হবে, তখন এই দ্বিতীয় পদ্ধতিটি উত্তম। এই জন্য আমি তোমাদের দুটো পদ্ধতি শিখিয়ে দিলাম আর কি। আশা করি তোমরা প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম শিখলাম। আমরা এখন দশমিক পূর্ণ সংখ্যাকে অক্টালে রূপান্তর করব, অক্টাল সংখ্যায় পরিবর্তন করব। তাহলে আমরা নিয়মটা একই, সেম, যেভাবে ডেসিমেল পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের জন্য বারবার 2 দিয়ে ভাগ করেছিলাম, ঠিক একইভাবে ডেসিমেল সংখ্যাকেও বারবার 8 দিয়ে ভাগ করে একই উপায়ে অক্টাল সংখ্যা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে। কেননা অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8, এ কারণে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি হচ্ছে অক্টাল। অক্টালের বেস যেহেতু 8, এই জন্যই দশমিক সংখ্যাকে 8 দিয়ে বারবার ভাগ করতে হবে, এবং এই ভাগের কাজটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না ভাগফল 0 হয়। নিচে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, দেখো 423, এটা একটা দশমিক সংখ্যা, একে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে 423 কে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি হচ্ছে অক্টাল, এই জন্য 8 দিয়ে ভাগ করবো। 423 কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 52, আর ভাগশেষ থাকে 7, এটাকে আমরা সংরক্ষণ করছি। আবার 52 কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 6 48, 6, আর ভাগশেষ হচ্ছে 4। আবার 6 কে 8 দ্বারা ভাগ করলে, 6 কে 8 দ্বারা ভাগ করা যায় না, ছোট সংখ্যা 6, তাহলে ভাগফল হয়ে যাবে 0, আর এখানে 6টা এখানে অবশিষ্ট থাকবে। তাহলে একইভাবে নিচের থেকে উপর দিকে সাজিয়ে লিখতে হবে, যে তীর চিহ্ন দেওয়া আছে। উপরে প্রথমে প্রাপ্ত সংখ্যাটা হচ্ছে এলএসবি, আর শেষে প্রাপ্ত ভাগশেষ হচ্ছে এমএসবি। তোমরা জানো এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে নির্ণয় অক্টাল সংখ্যাটি পাওয়া যায়। তাহলে 423 এই দশমিক সংখ্যার পরিবর্তিত অক্টাল সংখ্যা হচ্ছে, নির্ণয় অক্টাল সংখ্যা হচ্ছে 647। এখানে 8 দিয়ে অক্টাল সংখ্যা বোঝানো হয়েছে। তো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এখন দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবে, অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। এখন দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। ভগ্নাংশের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা পরে উদাহরণ দেওয়াবো। অক্টাল সংখ্যার দশমিক ভগ্নাংশ কি করে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হয় পরবর্তী আলোচনায় করব। তার আগে আমরা দশমিক পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমালে কি করে রূপান্তর করতে হয় সেটা একটু জেনে নেই। যেভাবে ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের জন্য
বারবার 2 দিয়ে ভাগ করতে হয়, বা অক্টাল সংখ্যায় রূপান্তরের জন্য বারবার 8 দিয়ে ভাগ করতে হয়, তেমনি ভাবে ডেসিমাল সংখ্যাকে বারবার 16 দিয়ে ভাগ করে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। যেমন 423 আগের যেটাকে আমরা অক্টাল রূপান্তর করতাম, এই সংখ্যাকে আমরা এখন হেক্সাডেসিমাল রূপান্তর করব। দেখো তাহলে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতিতে হেক্সাডেসিমাল, তার বেজ হচ্ছে 16, সুতরাং 16 দিয়ে আমরা ভাগ করছি। 423 কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 26 এবং 7 অবশিষ্ট। তাহলে আমরা ভাগফল এখানে লিখলাম আর 7 কে আমরা সংরক্ষণ করলাম। আবার 26 কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 1, কেননা 16 দুগুণে 32, 2 বার নিলে বেশি হয়ে যায়, সুতরাং একবার যাবে আর ভাগশেষ থাকে 10। এখন আবার এই ভাগফলকে আবার 16 দিয়ে ভাগ করতে হবে, কেননা 1 অবশিষ্ট আছে। যতক্ষণ আমাদের শূন্য না পাবো ততক্ষণ কিন্তু ভাগের কাজটা করতেই হবে, এটা প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 1 কে 16 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য ভাগফল হবে 0 আর এই 1টা অবশিষ্ট থেকে যাবে। এখন নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো, নিচেরটা হচ্ছে এমএইচবি, উপরেরটা এলএইচবি। হ্যাঁ, তাহলে নির্ণয় হেক্সাডেসিমাল সংখ্যা হবে 1, এ এবং 7। এখানে এ কেন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে সংখ্যা, এরপরে 15 পর্যন্ত হচ্ছে 10 এর মান হচ্ছে 10 না লিখে আমরা এ লিখি, 11 না লিখি বি, 12 না লিখে সি, 13 জন্য ডি, 14 জন্য ই এবং 15 জন্য এফ। এখানে 10 পাওয়া গেছে, তাহলে 10 তো হেক্সাডেসিমাল সংখ্যায় নেই, তার পরিবর্তে একটা ক্যারেক্টার এ, 10 এর পরিবর্তে আমরা এই জন্য এ লিখেছি। তাহলে 10 না লিখে আমরা এ লিখেছি, তাহলে 1A7 এটা হচ্ছে পরিবর্তিত হেক্সাডেসিমাল সংখ্যা। 423 এটা দশমিক সংখ্যা, তার হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 1A তারপরে 7। নিশ্চয় তাহলে দশমিক সংখ্যাকে, পূর্ণ সংখ্যাকে কি করে অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল রূপান্তর করতে হয় সেটা বুঝতে পারলে। এখন ভগ্নাংশকে, দশমিক ভগ্নাংশে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের বিষয়টা আমরা শিখব। দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা শিখেছি, এখন আমরা ভগ্নাংশ কি করে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তার নিয়ম আমরা জানবো। দেখো ভগ্নাংশকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে দশমিকের আগের অংশকে, আমরা একটু পূর্ণ অংশের কথা বলছি, দশমিকের আগের অংশকে পূর্বে উল্লিখিত নিয়মে যে পদ্ধতিতে রূপান্তর করতে হবে তার বেজ দিয়ে বারবার ভাগ করে রূপান্তর করতে হবে, যদি পূর্ণ সংখ্যাও থাকে। কেননা দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা একসাথে থাকতে পারে। তাহলে পূর্ণ সংখ্যার যদি থাকে তাহলে তাকে প্রথমে আমরা এর আগে যে নিয়মগুলো দেখিয়েছি সেভাবে তোমরা বারবার কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ করে পূর্ণ সংখ্যাকে পরিবর্তিত সংখ্যা রূপান্তর করে নিবে। এরপরে দেখো, আর দশমিকের পরের অংশকে বেজ দিয়ে বারবার গুণ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করেছি, আর ভগ্নাংশের ক্ষেত্রে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দিয়ে বারবার গুণ করতে হবে এবং প্রতিবার গুণের পরে প্রাপ্ত গুণফলের পূর্ণাংশটিকে সংরক্ষণ করতে হবে, আর পূর্ণ অঙ্ক অর্থাৎ 1 না পাওয়া গেলে 0 সংরক্ষণ করতে হবে। এক সংরক্ষণ করতে হবে। এই প্রক্রিয়া, তার মানে এই গুণের প্রক্রিয়া, কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তির দ্বারা গুণ করার কাজ ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না গুণফল 0 হয়। অর্থাৎ পূর্ণাংশ পাওয়া গেলে, পুরো গুণফল যদি 0 হয়ে যায় অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, ততক্ষণ এই গুণের কাজটা চলতে থাকবে। রেডিক্স পয়েন্টের পরে প্রাপ্ত পূর্ণাংশগুলোকে শুরুতে প্রাপ্ত পূর্ণাংশের দিক থেকে শেষে প্রাপ্ত পূর্ণাংশের দিকে সাজিয়ে লিখলেই রূপান্তরিত ভগ্নাংশ পাওয়া যাবে। অর্থাৎ দশমিকের পরে প্রাপ্ত
যে পূর্ণাংশগুলো যেগুলো আমরা সংরক্ষণ করেছিলাম, তাহলে সবার প্রথমে প্রাপ্ত পূর্ণাংশ থেকে একদম শেষে প্রাপ্ত পূর্ণাংশের দিকে সাজিয়ে লিখলেই কাঙ্ক্ষিত সংখ্যার ভগ্নাংশ, পরিবর্তিত ভগ্নাংশটি পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় লক্ষ্য করো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করেছি এবং শেষে প্রাপ্ত ভাগশেষ থেকে প্রথমে প্রাপ্ত ভাগশেষের দিকে সাজিয়েছিলাম। আর এখানে প্রথমে প্রাপ্ত গুণফল থেকে শেষে প্রাপ্ত গুণফলের দিকে সাজিয়ে লিখতে হবে। আমরা উদাহরণ দিলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা তার আগে এক নজরে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তরের নিয়মগুলো একটু দেখে নেই, তাহলে তোমাদের বুঝতে আরেকটু ক্লিয়ার হবে। এক নজরে দেখে নাও, এত সময় আমরা যে আলোচনাটা করেছি তার সার সংক্ষেপে আমরা একটু এক নজরে দেখার চেষ্টা করব। দেখো, এখানে দশমিক সংখ্যা, দেখো দশমিক সংখ্যাকে যখন বাইনারি সংখ্যায় রূপান্তর করব তখন কি করবে? বাইনারি সংখ্যার বেজ দ্বারা, বেজ মানে 2 দ্বারা দশমিক সংখ্যার পূর্ণ অংশকে ভাগ এবং ভগ্নাংশকে গুণ করতে হবে বাইনারি ক্ষেত্রে। আর অক্টালের ক্ষেত্রে কি করতে হবে? দেখো, অক্টাল সংখ্যার বেজ 8 দ্বারা দশমিক সংখ্যার পূর্ণাংশকে ভাগ এবং ভগ্নাংশকে গুণ করতে হবে। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে দেখো, হেক্সাডেসিমেল সংখ্যার বেজ 16 দ্বারা দশমিক সংখ্যার পূর্ণাংশকে ভাগ এবং ভগ্নাংশকে গুণ করতে হবে। তাহলে এই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দশমিক সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি অর্থাৎ বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা কোনো ব্যাপারই না, একেবারে জলের মতো সহজ হয়ে যাবে তোমাদের। আশা করি তোমরা এই ছকটা একেবারে হৃদয়ের সাথে গেঁথে রাখবে, যেন চোখের সামনে চোখ বন্ধ করে তোমরা মনে পড়ে যায় যে কি করতে হবে। বাইনারিতে পরিবর্তন করতে গেলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেজ দ্বারা ভাগ আর ভগ্নাংশের ক্ষেত্রে বেজ দ্বারা গুণ করতে হবে, আর ভাগশেষ গুলোকে সংরক্ষণ করতে হবে, এদিকে গুণফলকে সংরক্ষণ করতে হবে। এবং এই কাজটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ ভাগফল বা গুণফল শূন্য না হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা অক্টালের ক্ষেত্রে প্রযোজ্য, হেক্সাডেসিমালের ক্ষেত্রেও প্রযোজ্য। আশা করি তোমাদের মনে থাকবে। এখন আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা তোমাদের কাছে স্পষ্ট করব। দেখো, এখানে একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা, ভগ্ন সংখ্যা, দেখো 0.375, আর দশমিক আগে শূন্য আছে, তো দশমিক আগে শূন্যের তো কোনো নাই, এটাকে কোনো পরিবর্তন করতে হবে না। দশমিকের পরে 375, এই দশমিক ভগ্নাংশকে বাইনারি ও অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে কি করতে হবে? দেখো, আমরা দুটো কলাম করেছি। প্রথমে একটা হচ্ছে পূর্ণাংশের জন্য একটা কলাম, ভগ্নাংশের জন্য কলাম। কোন সংখ্যাকে পরিবর্তন করতে হবে? 0.375, এই সংখ্যাটাকে আমরা প্রথমে লিখে ফেললাম। তাহলে এটাকে যখন, এই ভগ্নাংশকে যখন বাইনারিতে রূপান্তর করতে হবে, তাহলে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি, তার বেজ হচ্ছে 2, তাহলে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 গুণ, তো এটাকে 2 দ্বারা গুণ করলে গুণফল হয়, দেখো 0.375 কে গুণ করলে পাওয়া যায় 0.750। এখানে কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না বলে আমরা প্রথমে শূন্য সংরক্ষণ করলাম পূর্ণাংশের মধ্যে, শূন্য, কেননা পূর্ণ সংখ্যা পাওয়া যায়নি। দেখো, এখন 0.750 কে আবার 2 দ্বারা গুণ করছি, তাহলে একে গুণ করলে দেখো শূন্য, শূন্যকে 2 দ্বারা গুণ করলে শূন্যই, 5 কে 2 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10, হাতে আছে 1, 7 কে 2 দ্বারা করলে 7 দুগুণে 14, আর হাতে রেখে 14 আর 15, 15 5, আর হাতে দেখো একটা পূর্ণ সংখ্যা পাওয়া গেছে। এখানে পূর্ণাংশের মধ্যে আমি 1 সংরক্ষণ করলাম। আবার 0.500 কে আবার 2 দ্বারা গুণ করব। দেখো, যখন 2 দ্বারা গুণ করলাম তখন দেখো এখানে ভগ্নাংশের মধ্যে সবগুলো শূন্য পাওয়া গেছে, তার মানে পুরো ভগ্নাংশটাই একটা পূর্ণ সংখ্যায় পরিণত হয়েছে, 1 পাওয়া গেছে। তো সুতরাং আমাদের আর গুণ করতে হবে না, এখানেই গুণনের কাজ শেষ, কেননা আমাদের গুণফল শূন্য আমরা পেয়ে গেছি। পুরো সংখ্যাটাই, ভগ্নাংশটাই একটা পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হয়েছে। এবারে প্রথমে প্রাপ্ত
পূর্ণ সংখ্যা থেকে পরে প্রাপ্ত পূর্ণ সংখ্যার দিকে সাজিয়ে লিখতে হবে। তাহলে উপরেরটা এখন উল্টে গেছে, দেখো প্রথমটা এমএসবি, নিচেরটা এলএসবি একইভাবে। তাহলে আমাদের নির্ণেয় তাহলে দেখো নির্ণেয় সংখ্যা হচ্ছে বাইনারি সংখ্যা হচ্ছে 0 1 1, এটা হচ্ছে। এরপরে দেখো অক্টালে যখন রূপান্তর করব, কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি হচ্ছে অক্টাল, তাহলে 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে ভগ্নাংশ লিখলাম, আর কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, 8 দ্বারা গুণ করলে প্রথমেই দেখো একটা পূর্ণ সংখ্যায় পরিণত হয়েছে এবং গুণফল 0 হয়ে গেছে। এই জন্য এটাকে আর 8 দ্বারা গুণ করতে হবে না, কেননা একবার গুণ করলেই আমরা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। তাহলে এটার রেজাল্ট হবে নির্ণেয় অক্টাল সংখ্যা হচ্ছে 0.3। আমরা আরো উদাহরণ দেখব। দেখো 17.125, এই দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। দেখো এখানে দুটো অংশ রয়েছে, একটা পূর্ণ সংখ্যা 17 আর ভগ্নাংশ 0.125। তাহলে আমাদের কি করতে হবে, পূর্ণ সংখ্যা 17কে যেহেতু বাইনারিতে রূপান্তর করব, তাহলে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি বাইনারি, এর বেজ হচ্ছে 2, 2 দ্বারা ভাগ করে যেতে হবে। তাহলে 17কে 2 দ্বারা ভাগ করে 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 আমরা এখানে ভাগ শেষ 0 পেয়ে গেছি, আর এটা হচ্ছে সর্বশেষ ভাগ শেষ। তাহলে নিচের থেকে সাজিয়ে লিখতে হবে। তাহলে এখানে নির্ণয় বাইনারি, আচ্ছা এখানে এটা গেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর এখানে দশমিকের পরের অংশ হচ্ছে দেখো 0.125। তাহলে এটা এই দশমিককে 2 দ্বারা গুণ করে যেতে হবে। দেখো এটার গুণফল হচ্ছে এটা, যেহেতু পূর্ণ সংখ্যা পাওয়া যায় নাই এই জন্য আমাদের 0 সংরক্ষণ করেছি। আবার এই ভাগফলকে আবার 2 দ্বারা গুণ করে এটা পাচ্ছি 0.500। এখানে যেহেতু কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায়নি 0, আবার এই 5 কে আবার 2 দ্বারা গুণ করলে এখানে পূর্ণ সংখ্যা পাওয়া গেছে 1। তাহলে এটাকে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখলেই দুইটাকে একসাথে, এটা সাজিয়ে লিখলাম। এই অংশটা 17 পূর্ণ সংখ্যার বাইনারি মান হচ্ছে এটা, আর 0.125 পরিবর্তিত বাইনারি সংখ্যা হচ্ছে এইটা। তাহলে নির্ণয় বাইনারি মান হচ্ছে 10001.001। তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। আসলে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা ক্লাসের মধ্যে বোর্ড ইউজ করতে পারতাম, এটা তোমাদের কাছে আরো একেবারে সুন্দর করে বুঝিয়ে দিতে পারতাম একদম। তারপরে আমি যেভাবে তোমাদের অনলাইনে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করলে তোমাদের সমস্যা হবে না। এইটাকে তোমরা যদি যে আগে যেভাবে দেখালাম, দুটো কলাম করে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, ভগ্নাংশের নিচে এটা লিখবো, তবে এটা নিচে 2 দিয়ে গুণ করলে তাহলে তোমাদের গুণফল, এইটাকে গুণফলটাকে এটা লিখবা, এই পাশে 0 সংরক্ষণ, ওই আগের মতো করতে পারবা। আচ্ছা এরপরে দেখো এই একটা দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরের একটা উদাহরণ দিচ্ছি, একটা অঙ্ক এখানে 175, তার মানে 175.15, একে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। এখানেও দেখো একটা পূর্ণ সংখ্যা রয়েছে আর ভগ্নাংশও রয়েছে, তাহলে এটা সমান কত অক্টাল? তাহলে আমরা একটু দেখি। দশমিকের আগের অংশ 175, এটাকে আমরা অক্টাল সংখ্যায়, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, 8 দ্বারা অবশ্যই ভাগ করতে হবে। ঠিকই ধরেছো, বুঝতে পারছো। আর এই পাশে আমরা দশমিকের পরের অংশ দেখাবো। তাহলে প্রথমে আমরা দশমিকের আগের অংশ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 8 দিয়ে ভাগ করলাম। দেখো 175কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 21, আর অবশিষ্ট থাকবে 7। 21কে আবার 8 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2, ভাগ শেষ হবে 5। 2কে 8 দ্বারা ভাগ করলে, যেহেতু 2 এর চেয়ে 8 বড়, এই জন্য ভাগফল হবে 0, আর এই 2 এখানে অবশিষ্ট থাকবে। তাহলে নিচে থেকে উপর দিকে সাজিয়ে লিখলে, শেষ থেকে শুরুর দিকে সাজিয়ে লিখলে আমরা অক্টাল সংখ্যা পাবো 2, 5, 7। আর এখানে দশমিকের পরের অংশ হচ্ছে 0.15। তাহলে এটার ক্ষেত্রে দেখো কি হবে, এটা দুইটা কলাম করছি আগের নিয়মের মতো, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ 0.15। তাহলে যেহেতু অক্টালে পরিবর্তন করব, সুতরাং 8 দ্বারা গুণ করব। তো 8 দ্বারা গুণ করলে দেখো 5 × 8 = 40, 8 × 8 = 12, 12 × 2, এই যে 1 পূর্ণ সংখ্যা 1 হাতে আছে, এটাকে আমরা এখানে সংরক্ষণ করলাম। আবার 8 দ্বারা গুণ করলাম,
তারপরে 1 সংরক্ষণ করলাম, আবার 8 দ্বারা গুণ করলাম, 1 সংরক্ষণ করলাম, 4 সংরক্ষণ করলাম, আবার 8 দ্বারা গুণ করলাম, 4 এখানে 0.40 সংরক্ষণ করলাম, আবার 8 দ্বারা গুণ করলাম, দেখো 0.20 আর 3 এখানে সংরক্ষণ করলাম। দেখো এখানে একবার গুণফল 0.20 পেয়েছিলাম প্রথমেই, আবার সেই 0.20 এখানে রিপিট হয়ে গেছে। তার মানে আবার 0.20 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আবার সেই এই রেজাল্টগুলি আসতে থাকবে। সুতরাং এটা এই গুণের কাজ কখনোই শেষ হবে না, অর্থাৎ কখনোই আমরা গুণফল 0 পাবো না, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যায় পরিবর্তন হবে না। এই কারণে আমাদের আর গুণ করার প্রয়োজন হবে না। এই জন্য আমরা শুরু থেকে শেষ দিয়ে এটা অসীম চলতেই থাকবে। এটা একদম পৃথিবীর যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিনও যদি গুণ করা এই গুণের কাজ শেষ হবে না। সুতরাং এই গুণ করা বৃথা, এই জন্য আমরা এই গুণের কাজ শেষ করে আমরা এইভাবে ডট 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 দিয়ে আমরা এটা অসীম সংখ্যা প্রকাশ করব। তাহলে এখন এভাবে আমরা তাহলে নির্ণয় অক্টাল পরিবর্তিত অক্টাল সংখ্যা পাবো, নির্ণয় সংখ্যা পাবো। এইটা সমান, তাহলে এটার পূর্ণ সংখ্যার সাজে লিখেছিলাম 257.1146 ডট 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 ডট, এটা অসীম একটা সংখ্যা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে আরেকটা উদাহরণ তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে 17.125 কে হেক্সাডেসিমালে রূপান্তর। দশমিকের আগের দেখো 16 দিয়ে ভাগ করছি, তাহলে 1 ভাগশেষ, এটা একদম সহজ। দশমিকের পরের অংশ 16 দিয়ে 1 প্রথমেই এটা পাওয়া গেছে। সুতরাং নির্ণয় হেক্সাডেসিমাল সংখ্যা হবে এত। এটা আর বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই, আশা করি বুঝতে পেরেছো তোমরা। একইভাবে 24.79.50 কে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। দেখো এটাকে রূপান্তর করতে গেলে কি করতে হবে, একইভাবে 16 দিয়ে ভাগ করেছি, তারপরে এভাবে দেখো পাওয়া গেছে। আর এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে এখানে দেয়া আছে, দেখো পাওয়া গেছে 8, একবারই হয়ে গেছে এটা। তাহলে এভাবে আমরা ভাগ করে করে আমরা নিশ্চিত করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা আশা করি যে কোনো দশমিক সংখ্যাকে তোমরা বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে তোমাদের কোনো সমস্যাই হবে না। এই জন্য তোমাদের একটা একক কাজ দিয়েছি। দেখো একক কাজটা দেখো, ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরিত করার পদ্ধতি কয়টি ও কি কি? তোমরা নিশ্চয় মনে আছে 2টা পদ্ধতি, তোমরা এটা নাম লিখবে অবশ্যই। তারপরে আছে দেখো দলীয় কাজ দিয়েছি। ক দলের কাজ ডেসিমাল পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো, আর খ দলের কাজ হচ্ছে ডেসিমাল ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তর করো। এরপরে বাড়ির কাজ দেয়া হয়েছে, তোমাদের বাড়ির কাজটা অবশ্যই করবে সবাই। দেখো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য 2, অক্টালে রূপান্তরের জন্য 8 এবং হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য 16 দিয়ে ভাগ করা হয় কেন, ব্যাখ্যা করো। আমি নিশ্চিত তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছো এইটার উত্তর তোমরা অবশ্যই পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এত সময় মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব মনোযোগ দিয়ে করেছো এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার ক্লাসগুলো একসাথে পেতে চাও তাহলে তোমাদের ওই কমেন্টস বক্সে আমি আমার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিব। তোমরা সেই ইউটিউব চ্যানেলে প্রবেশ করে আমার সব ক্লাস একসাথে দেখতে পারো। আশা করি তোমরা আমার ক্লাসগুলো এনজয় করছো এবং ক্লাসের মাধ্যমে উপকৃত হচ্ছ। আজ আর ক্লাস না বাড়িয়ে, ক্লাস দীর্ঘায়িত না করে তোমাদের সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।